নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর্চিকরে তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার মেলেনি এবং সঞ্জয় রায় যে একমাত্র অপরাধী এরা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস করেন না। কিন্তু 96 ঘন্টা ধরে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তারপর তদন্তকারী সংস্থার পক্ষে ঠিক প্রমাণ জোগাড় করা খড়ের গাদায় সূচ খোঁচার মতো কঠিন। পরিকল্পিতভাবে 96 ঘন্টা ধরে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। কিন্তু আমি একটা বিষয়ে এখনো আশাবাদী, জানেন তো, পাপ পাপকে ছাড়ে না। এই অনাচারের বিচার হবেই, মানুষ বিচার করবে। দেখুন, রাত দখল, নবান্ন অভিযান, এগুলো একটা গণতান্ত্রিক কাঠামোয়, এগুলো খুব চালু প্রতিবাদের রীতি, এগুলো চলতেই পারে এবং চলার মধ্যে কোনো বিরোধ নেই। নাগরিক সমাজের পথে নামা আন্দোলন, তার একটা মূল্য আছে, কিন্তু সেই নাগরিক সমাজের আন্দোলন কাঙ্ক্ষিত ফল তখনই পেতে পারে যখন ইভিএম এর মধ্যে দিয়ে মানুষ প্রতিবাদ করে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, তো আমি মনে করি প্রতিবাদ সচেতনতার ভাষা। কিন্তু শুধু রাস্তায় নেমে স্লোগান দিয়ে, মোমবাতি মিছিল করে, মশাল মিছিল করে, নবান্ন অভিযান করে যে কাঙ্ক্ষিত ফল আপনারা চাইছেন যে প্রতিবাদ এমনভাবে দিকে দিকে ধ্বনিত হোক শাসক ভয় পায়। শাসক তখনই ভয় পাবে যখন শাসক দেখবে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম এ মানুষ তাদের প্রতিবাদকে রেজিস্টার করছে। তাই এই পরিস্থিতিতে কোনো ছুঁতমার্গের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রাজ্যটাকে বাঁচাতে হবে। তো আপনি কোন দল করেন সেটা আপনার ব্যাপার। যারা তৃণমূলের কট্টর সমর্থক, তাদের পরিবারেরও ছেলে মেয়েরা আছে, তাদের চাকরির কি হবে, কর্মসংস্থানের কি হবে? সরকারি স্কুলের শিক্ষক অশিক্ষকদের চাকরিকে যেভাবে নিলাম করা হয়েছে, আপনারা কি বিশ্বাস করেন যে এই প্রশাসন সুষ্ঠুভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করতে পারে? আপনাদের উপর ছেড়ে দিলাম। তাহলে আপনাদের প্রতিবাদ কি শুধু এই রাত দখল, রাস্তায় নামার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আপনারা কি এখনো ছুঁতমার্গে আঁকড়ে থাকবেন? আপনারা কি চাইবেন যে আপনাদের ছুঁতমার্গের জন্য চৌর্যবৃত্তির সাম্রাজ্য আরো 5টা বছর টিকে থাকুক? আমি আমার বামপন্থী বন্ধুদের বলছি, আপনারা বামপন্থী রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই, করতেই পারেন, কেন করবেন না? সবার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু বামপন্থা এই রাজ্যে তখনই আবার ঠিক জায়গাটা নিতে পারবে যখন এই সরকারের পতন হবে। এই সরকার যদি ক্ষমতায় থাকে, জেনে রাখুন বিজেপি প্রধান প্রতিপক্ষ হবে, আগের থেকে তাদের আসন বাড়বে। যদি এই সরকার ক্ষমতায় আসে, শাসক বিরোধীদের মধ্যে ফারাক হবে 15-20টা আসনের। বামপন্থীরা যেতে মিলেছিলেন সেতে মিলেই থাকবেন, বরঞ্চ তাদের ভোট আরো 2-3% কমে 1-2% আসবে। আপনাদের যে সমদূরত্বের নীতি থেকে তো আপনারা সরে এসছেন। আপনাদের প্রধান প্রতিপক্ষ মনে করেন বিজেপিকে, এটাই আপনাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন। তিনি অতীতে বিজেপির সঙ্গে ছিলেন বলে এখনো বিজেপির সঙ্গে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অতীতে তার সিদ্ধান্ত ভুল ছিল, সেই সিদ্ধান্ত তিনি রেকটিফাই করেছেন। এখন পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে লড়ছেন। তাহলে বামপন্থীরা যদি বিজেপি বিরোধী ভোট ভাগ করতে না চান, তাহলে তৃণমূলের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করুন। আর যদি তারা মনে করেন যে এই রাজ্যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে ছুঁড়ে ফেলাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, তাহলে এমন একটা বন্দোবস্ত করুন যাতে মমতা বিরোধী ভোট ভাগ না হয়।
আর যদি দুটোই আপনাদের পক্ষে অসুবিধাজনক হয় ছুতমার্জনিত কারণে, তাহলে প্লিজ 2026-এর বিধানসভা নির্বাচনে লড়বেন না। আপনাদের কর্মী সমর্থকদের ঠিক করতে দিন তারা কাকে ভোট দেবেন। এর বাইরে কিন্তু আপনাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। কারণ আপনারা যদি আবার সেই পুরনো খেলায় ফিরে আসেন যে তৃণমূল বিরোধী ভোট একটু ভাগ করে তৃণমূলের সুবিধা করব, ওই খেলাটা বুঝে গেছে মানুষ। এবং কি পরিণতি হবে আপনাদের আপনারা নিজেরাই বুঝতে পারছেন না ওই খেলাটা খেলতে গেলে। 2% নিচে আপনাদের ভোট নামবে, আমি চ্যালেঞ্জ করলাম। আর বামপন্থী বন্ধুদের বলবো, ইতিহাসের পাতা উল্টান। মাও সেতুং চিয়াং কাইশেকের সঙ্গে হাত মিলিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের সময়। জরুরি অবস্থার পরের নির্বাচনে বামপন্থীরা জনসংঘ এবং সমাজবাদীদের সঙ্গেও হাত মিলিয়েছিলেন। এই 2016 সালে আপনাদের দীর্ঘকালীন শত্রু, তার প্রতি সমস্ত বৈরিতাকে ভুলে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর এবারে আপনারা যদি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য ওই নোংরা খেলাটা খেলেন, তাহলে মানুষের আদালতে আপনাদের জবাবদিহি করতে হবে। আপনারা যে সিপেবল সেটা প্রমাণিত হবে, যাহা সিপিএম তাহা তৃণমূল। অতএব চয়েস পশ্চিমবঙ্গের মানুষের কাছে ঠিক দুটো। যারা এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চান তারা তৃণমূলকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, এটা তাদের পার্সপেক্টিভ, তাদের জীবন দর্শন, ভোট দেবেন। আর যারা মনে করবেন যে এবার সময় এসছে যাও তৃণমূল যাও, তাহলে তারা ভোটটা এমন ভাবে দেবেন যাতে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ না হয়। কারণ বামপন্থীরা ক্ষয়িষ্ণু শক্তি, মানুন, অদূর ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসবেন না, কিন্তু তৃণমূল হতে গেলে যে অপোজিশন স্পেসটা তৈরি হবে তাতে কিন্তু বামেদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, কংগ্রেসের পক্ষে তো অবশ্যই সম্ভব। কারণ তৃণমূল ক্ষমতাচ্যুত হলে ওই দলটার কোনো নাম ও নিশান থাকবে না। এত কথা বললাম কেন? প্রতিবাদ, নবান্ন অভিযান, মানুষ আবার গর্জে উঠছেন, কিন্তু সেই পথে নামাটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের প্রতিবাদকে ইভিএম এ রেজিস্টার করতে পারব। দেখুন, নির্বাচনের এখনো প্রায় 10 মাস বাকি, কিন্তু তার আগেই রাজ্যে কিন্তু নির্বাচনী চর্চা তুঙ্গে উঠেছে ইলেকশন কমিশনের সঙ্গে তৃণমূলের, মানে সরকারের, বা বলতে পারেন তৃণমূলের। 5ই অগাস্ট দেশের নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিল যে 4 জন আধিকারিক, ইআরও, এইআরও এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, বিভাগীয় তদন্ত করতে হবে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। মাননীয়া বলেছিলেন মানব না ইলেকশন কমিশনের কথা। মাননীয়া জানেন যে তিনি এটা করতে পারেন না, কিন্তু ইচ্ছা করে তিনি বলছেন হাওয়াটাকে গরম করার জন্য, কর্মী সমর্থকদের রাস্তায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নামানোর জন্য। তা নির্বাচন কমিশন আবার চিঠি পাঠিয়ে বলেছে 11ই অগাস্ট বেলা 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে হবে কি পদক্ষেপ নেওয়া হলো। কমিশন কিন্তু অনড়। এখন মুখ্য সচিব যদি কোনো পদক্ষেপ না নেন, নির্বাচন কমিশনের এই চিঠিকে ইগনোর করেন, তাহলে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারে। কি ব্যবস্থা? ডিপার্টমেন্টের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, ডিওপিটি বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইএস আইপিএস অফিসাররা নিয়োগপত্র পান সেখান থেকে, তারা কিন্তু সেন্ট্রাল ক্যাডার। নির্বাচন কমিশন বলতে পারে যে মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তিনি কয়েক মাস বাদে অবসর নেবেন, তার বেতন, তার পেনশন এবং অবসরকালীন সুবিধা বন্ধ করা হোক এবং তার বিরুদ্ধে তদন্ত করা হোক। আলাপন বাবু কিন্তু এখনো পেনশন এবং
রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি বাবদ যে বকেয়া অর্থ পাওয়ার কথা একজন সরকারি আধিকারিকের, সেটা পাননি। এখন মুখ্য সচিবকে চুজ করতে হবে, তিনি বঙ্গেশ্বরীর নির্দেশ মেনে তার কথা মতো কাজ করবেন, নাকি যেটা নিয়ম বলে, যেটা দেশের সংবিধান বলে, সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। দেখুন, নির্বাচন কমিশন নির্বাচনের সময় সুপ্রিম অথরিটি, এবং ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন, এই সমস্ত কাজ যখন হয়, তখন ওই কাজে সরকারের যে সমস্ত আধিকারিকরা যুক্ত হয় তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকেন। তাই তারা যদি গুরুতর কোনো অপরাধ করেন, সেখানে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত এই শাস্তির সুপারিশ করতে পারে, এবং তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য রাজ্য সরকার। এবং শাস্তির বিধান বা শাস্তি দেওয়ার আগে রাজ্য সরকারের অনুমতির কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশনে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 তার বিভিন্ন ধারায় স্পষ্ট উল্লেখ আছে। আর সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে সেটাও অপরিসীম, 324 থেকে 329 ধারা। এবং শুধু এই 4 জন আধিকারিক নয়, আমি একটা অনলাইন পোর্টালে পড়লাম, দি ওয়াল, যে আরো 25 জন নাকি এরকম আধিকারিক নির্বাচন কমিশনের স্ক্যানারে আছেন। এই যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এর আগে তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে যে হঠাৎ করে আচম্বিতে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেনি নির্বাচন কমিশন। কিন্তু এই অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা এতটাই বেপরোয়া যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সতর্ক বার্তাকে তারা উপেক্ষা করেছে, ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে বঙ্গেশ্বরীর হুকুম তালিম করার জন্য। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যখন চ্যালেঞ্জ করছে এই আধিকারিকরা, তাদের শাস্তি হওয়া উচিত, এদেরকে রিয়াত করার কোনো প্রশ্ন নেই। এবং যে সমস্ত আধিকারিক এখনো বঙ্গেশ্বরীর অযৌক্তিক হুকুমকে তালিম করছেন, দেশের আইন কানুন সংবিধানকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, তাদের কপালে দুঃখ আছে, ছাড়া হবে না, নির্বাচন কমিশন ছাড়বে না এদেরকে। একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করতে হবে, এবং সেই নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সংবিধান তাকে এই ক্ষমতা দিয়েছে। এখন নবান্ন নাকি চিঠি পাঠিয়েছে সিইও কে। কেন? সিইওর দপ্তর থেকে বলা হয়েছে রাজ্য প্রশাসন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য প্রস্তুত। নবান্নের বক্তব্য, এর আগে কি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে সিইওর দপ্তর যে তারা সত্যিই প্রস্তুত কিনা? সিইও দপ্তরও পাল্টা নবান্নে চিঠি দিয়ে জানিয়েছে, বিহারে যখন এসআইআর হওয়ার কথা ঘোষণা হয়েছিল তখন বলা হয়েছিল সব রাজ্যেই হবে, সুতরাং এটা আগাম হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নয়, অনেকদিন আগে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এখন সরকার বলছে 2 বছর লাগে এসআইআর করতে। আচ্ছা, আমি তর্কের খাতিরে মেনে নিলাম 2 বছর লাগে, এবং এই সরকার পদে পদে বাধা দেবে এসআইআর করতে। ছোটবাবু হুমকি দিয়েছে, নাম বাদ গেলে 1 লক্ষ লোককে রাস্তায় নামিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। ছোটবাবু ভাবেন যে দেশের কোনো আইন কানুন নেই, বঙ্গেশ্বরী যেটা বলেন সেটাই সবাই মানতে বাধ্য। অপরিণত হলে যা হয় তাই। আসলে সবটাই হচ্ছে পাবলিককে খ্যাপানো, রাস্তায় নামিয়ে দেওয়া, অরাজকতা তৈরি করা, যাতে নির্বাচন কমিশন রণে ভঙ্গ দেয়। শুনে রাখুন, আপনাদের প্রশাসন যদি এসআইআর করতে সহযোগিতা না করে, আপাতত এসআইআর হবে না, কিন্তু এসআইআর ছাড়া ভোটও হবে না। এবং আপনাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তখন এসআইআর হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, পূর্ণাঙ্গ ভোটার তালিকা, একদম ত্রুটিহীন ভোটার তালিকা প্রকাশ করে তারপর নির্বাচন হবে। আপনাদের টেনিওর যখন শেষ হবে 2026-এ, তারপরে নির্বাচন না হলে তো কোনো সরকার আসতে পারে না। তাহলে কি হবে?
নির্বাচন যদি ইলেকশন কমিশন না করাতে পারে যে ভোটার তালিকা নির্ভুল নয়, তাহলে তো নির্বাচন হবে না, ভুল ভোটার তালিকায় নির্বাচন হবে না। তাহলে আপনাদের মেয়াদ শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং সেই রাষ্ট্রপতি শাসনেই এসআইআর হবে এবং তারপরে ভোট হবে। এবার এসআইআর হবে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে হবে, কোনো রাজ্য বাধা নেবে না। শুধুমাত্র ভোট ব্যাংকে টিকিয়ে রাখতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেটা নিশ্চিত করার জন্য আমাদের শাসক এত মরিয়া। সেই জন্য হুমকি দেওয়া হচ্ছে, ধমকানি হচ্ছে, চমকানি হচ্ছে, দেখে নেব, নির্বাচন কমিশনকে মানি না, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বঙ্গেশ্বরী মানেন না, আবার তিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন। ভাবুন, কথায় কথায় বলে বিজেপি সংবিধানকে বদলে দিতে চাইছে, না সংবিধান মানে না। সংবিধান না মানার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই আমাদের রাজ্য সরকার, এরা সংবিধান মানে না। এখন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। আমাদের দেশে রাষ্ট্রপতি শাসন জারি করা খুব সহজ নয়। এসাল মুম্বাই মামলায় সুপ্রিম কোর্ট কি বলেছে? শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, গভর্নরের রিপোর্টের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না। কিন্তু সাংবিধানিক কাঠামো যদি ভেঙে পড়ে, তার সুস্পষ্ট প্রমাণ যদি দেখাতে পারে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এবং সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষে 2 মাসের মধ্যে এই রাষ্ট্রপতি শাসনকে অনুমোদন করিয়ে নেওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন চাইছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক, রাজ্য সরকার সহযোগিতা করুক পরিকাঠামো দিয়ে, সব রকম ভাবে একটা নির্ভুল ভোটার তালিকা হোক। শাসক যদি মনে করে তারা করতে দেবে না, নির্বাচন কমিশনের কাছেও ব্রহ্মাস্ত্র আছে এবং রাজ্যের মানুষ চায় তো যে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হোক। আমার পাশের বাড়িতে আনসার আল্লাহ বাংলার জঙ্গি আছে কিনা আমি জানি না, আমার মহল্লায় আইসিস এর স্লিপার সেল সক্রিয় কিনা জানি না, আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোন স্লিপার সেলের সদস্য আছে কিনা আমি জানি না। ওই সাদ লাডি কিন্তু এখানকার ভোটার তালিকায় নাম তুলেছিল, সে ভোটও দিয়েছিল। তা এদেরকে খুঁজতে হবে না? এদেরকে চিহ্নিত করতে হবে না? এরা তো ভারত রাষ্ট্রের শত্রু, আমাদের নিরাপত্তার পক্ষে এরা অত্যন্ত বিপজ্জনক। এই পশ্চিমবঙ্গে খাগড়াগার হয়েছে, 2001-এ আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হানা হয়েছে, বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার পাচ্ছি। এগুলো আমরা টলারেট করব? আমরা করব না টলারেট। এবং নির্বাচন কমিশন বদ্ধপরিকর এখানে ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তারা জানে বাধা আসবে, একমাত্র পশ্চিমবঙ্গ থেকে বাধা আসবে এবং বিএলওদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি হতে পারে, কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্য সরকার যত নির্বাচন কমিশনের বিরোধিতা করবে, তত নির্বাচন কমিশন কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার সুযোগ পেয়ে যাবে। আর একবার যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তৃণমূল 25টার বেশি আসন পাবে না। কারণ তৃণমূলের শক্তি কি? পুলিশ, এই অনুপ্রাণিত প্রশাসন। একবার রাষ্ট্রপতি শাসন জারি হলে পুরো প্রশাসন আর রাজ্য সরকারের কাছে রিপোর্ট করবে না, তারা গভর্নরের কাছে রিপোর্ট করবে। এই দলদাস পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখলে এবং গুন্ডা বদমাইশদের যদি গ্রেপ্তার করা যায়, তাহলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে এবং তাতে তৃণমূলের ভরাডুবি কেউ আটকাতে পারবে না। দেখুন, রাষ্ট্রপতি শাসন অতীতে পশ্চিমবঙ্গ কেন কোন রাজ্যের মানুষ সমর্থন করে না। তারা মনে করে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কেন্দ্রের শাসকরা প্রতিহিংসায় জন্য ভেঙে দিচ্ছে।
কিন্তু এবার পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ তারা কিন্তু চাইছে রাষ্ট্রপতি শাসন, তারা এই মাৎসন্যায় থেকে মুক্তি চায় এবং একটা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও সেটা চায়। তাই নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধারণ মানুষ দুহাত তুলে সমর্থন করছে, কারণ ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাদ দিতে হবে। এরা জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক শক্তি। সীমান্তবর্তী বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিগত 15 বছরে ভোটারের সংখ্যা কোথাও 50, কোথাও 56, কোথাও 60% বেড়েছে। এটা হয় শুধুমাত্র ফর্ম 6 নতুন ভোটারদের র্যান্ডম স্যাম্পলিং করেছে নির্বাচন কমিশন, তাও 0.01%। তাতেই এই বুড়ি অনিয়ম। এবং এই ইয়ারোদের আগে সতর্ক করা হয়েছে যে সুধার যাও। রাতারাতি কমিশন পদক্ষেপ নেওয়ার জন্য বলেনি মুখ্য সচিবকে, কিন্তু এরা এতটাই বেপরোয়া, এরা এতটাই অনুপ্রাণিত, তারা মনে করেছে ও নির্বাচন কমিশন বলছে তো বলছে, বঙ্গেশ্বরী আমার সঙ্গে আছে, কে করবে আমার টিকি কেউ ছুতে পারবে না। শুনুন, বঙ্গেশ্বরী পারবেন না আপনাদের বাঁচাতে, কারণ আপনারা অনিয়ম করেছেন একটা সাংবিধানিক সংস্থার কাছে। এবং খবরের কাগজে বেরোচ্ছে তো যে শুধু আপনারা নন, এরকম অনেক আধিকারিককে চিহ্নিত করা আছে, তাদেরকে বলা হয়েছে ঠিকভাবে করুন, কিন্তু তারা বেপরোয়া, তাদের উপরেও শাস্তির খেলা লাগবে। এই সংঘাত বহুদূর যাবে। এবং এটা বললাম যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। এই সরকার যদি কোন রকম ভাবে লাইনে না আসে, সহযোগিতা না করে, তাহলে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচন হবে না। নির্বাচন তখনই হবে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে। তাহলে সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে অটোমেটিক্যালি হয়ে যাবে। নির্বাচন না হলে তো সরকার এলো না, তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন জারি হবে। তখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে ভোটার তালিকাকে নির্ভুল করে তারপর রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হবে। এর বাইরে কোনো অল্টারনেটিভ নেই। এসআইআর হবে হবে হবে। তৃণমূল যতই আর্তনাদ করুন না কেন, এবার নির্বাচন কমিশন বদ্ধপরিকর, সারা দেশে তারা নির্ভুল ভোটার তালিকা করবে। হয়েছিল তো এসআইআর 2002 সালে হয়েছিল, তত এরকম হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতে দেব না সিপিএম করেছে, কিছু প্রতিবাদ হয়েছে, এরকম করেনি। তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন, আর আজকে তিনি শাসক, সিপিএম এর চটিতে পাটা গলিয়েছেন। তাই যতই আপনি ধমকান চমকান, মানবো না, মানছি না, একে গালাগাল ওকে গালাগাল করুন, এসআইআর হবে হবে হবে। নান্য পন্থা এছাড়া আর কোনো উপায় নেই।